জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ। পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতার বার্তা দিল মন্ত্রণালয়। শুধু রাজস্ব আদায় করবে এনবিআর, কমানো হচ্ছে ক্ষমতা। হচ্ছে না লিভার প্রতিস্থাপন, ওয়ান স্টপ সার্ভিসে চলবে খালেদা জিয়ার চিকিৎসা। খুলনা মেডিকেল থেকে ভুয়া চিকিৎসক আটক। বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজ ফেসবুক প্রোফাইলে বুধবার সকালে দেওয়া এক পোস্টে দায়িত্ব ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও লেখেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনা ও দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ের কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সকাল 8:50 ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে BG 356 ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে 250 জন যাত্রী ও 13 জন ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে। হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেসরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র প্রভাষক, প্রভাষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্থা ও বেতন ভাতার বিষয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে 17 জানুয়ারি জুম লিংকের মাধ্যমে সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়। শুধু রাজস্ব আদায় করবে এনবিআর, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন, এমনটাই চাই এনবিআর সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা, বাড়বে রাজস্ব আদায়। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা কমছে। এটি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের। জাতীয় রাজস্ব বোর্ড সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কর। বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি সংস্থা এনবিআর। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আর IRDর সচিবই পালন করেন এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব। তবে এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো, এনবিআরের কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআরের সাবেক চেয়ারম্যান ও এনবিআর সংস্কার কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, এনবিআরের যিনি প্রধান হবেন তিনি শুধু এনবিআর নিয়েই কাজ করবেন। তিনি SRO জারি, অর্থ আইন তৈরি করবেন না। এসব কাজ অন্য কেউ করবেন। অন্যদিকে ভ্যাট, ট্যাক্স, শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে রাজস্ব নীতি আলাদা বিভাগের হাতে। এর প্রধান হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, গত 8 জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। উনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডি নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে লন্ডনের আরও 2-1 চিকিৎসক ওনাকে দেখবেন। তিনি আরও বলেন, পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ ওনাকে তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস,
প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্যেই। এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন, যাতে আমরা এটাকে এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টাফ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করছেন। এর আগে তিনি জানান, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এস.এম. মেহেদী হাসান ওরফে পিয়াল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে এবং পরে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের সময় মেহেদী হাসান হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয় এবং তাকে অহেতুক ঘোরাফেরা করার কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দেন। পরে তিনি তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র উদ্ধার করা হয়, যেখানে তার নাম পিয়াল হাসান লেখা ছিল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশের মেয়েরা। তাতে 2025 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। বাংলাদেশ সময় শুক্রবার রাতে 3 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে জিতলেই নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার রাতে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 60 রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ 48.5 ওভারে অল আউট হয় 184 রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে 35 ওভারে 124 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। ক্যারিবিয়ানের শেষ ম্যাচটিতে হেরে গেলেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আরেকটুকু সুযোগ পাবে বাংলাদেশ। তখন 6 দলের একটি বাছাই পর্ব খেলতে হবে, যেখান থেকে বিশ্বকাপে যাবে 2টি দল। খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।